ওখানে সেলফি জোন তৈরি হয়ে গেছে, সবাই গিয়ে সেলফি তুলছে। আর কয়েকদিন পর আমি চাইবো বর্তমান সরকারের কাছে যে ওটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় পাবলিক টয়লেট বানানো হোক, শান্তিনিকেতন বিল্ডিংটাকে। কারণ হচ্ছে যে ওইটা তো সাধারণ মানুষের অনেক চোখের জলের মানে চিটিংবাজির পয়সা। ওখানে সুজিত বোসের উইকেট পড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উইকেট আমি আপনাদের বলছি 2 মাসের মধ্যে পড়ে যাবে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসুস্থ পুরোপুরি হয়েছিল, আবার আজকে হঠাৎ করে দেখলাম কালকে মদন মিত্র শ্বাসকষ্টের জন্য ভর্তি হয়েছিল, অনেক রাত অব্দি হসপিটালে ছিল, আজকে এসে আবার শপথ গ্রহণ করেছে। তো হঠাৎ করে আবার তিনি সুস্থও হয়ে গেলেন। আবার এইটাও আমরা দেখেছিলাম, পুরনো কথা মনে পড়ে যায়, যখন মদন মিত্র, মুকুল রায়ের কথা পরে আসছি, মদন মিত্র জেল খেটেছিল আমরা জানি। মদন মিত্রকে হাইকোর্ট একবার বেল রিজেক্ট করেছিল, আপনারা দেখবেন, নথি ঘেটে দেখবেন, সালটা আমার মনে নেই। হাইকোর্ট বেল রিজেক্ট করেছিল যখন মদন মিত্র চিটফান্ড কাণ্ডে ভেতরে গেছিল। ঠিক তার 2 দিন পর বা 1 দিন পর আলিপুর কোর্ট তার বেল অ্যালাউ করে, এবং ওই বেল রিজেকশনের পর মদন মিত্র জেলখানার হসপিটালে ভর্তি হন। ঠিক যখনই বেল অ্যালাউ করে, সঙ্গে সঙ্গে তিনি ওই হসপিটালের বেডে, যারা দেখেছে প্রত্যক্ষদর্শী এবং পরে মিডিয়াকেও তারা জানিয়েছে, সেই সময়ের অনেক ফুটেজ আছে, হসপিটালের বেডে তিনি উঠে বসেন এবং বলেন যে আমি সম্পূর্ণ সুস্থ বাড়ি যাব। তো কালকের ঘটনাটা আমার তাই মনে হচ্ছে। এরা ব্যাপারটা হচ্ছে যে ওটা দেখে নিল, টাইমটা কাটিয়ে দিল, যে শপথ গ্রহণের আগেই যদি ওকে আবার ধরে টরে মুশকিল আছে, তো সেই জন্য শপথ গ্রহণের আগে একটু হসপিটাল করে নিল। আবার আজকে দেখুন পুরো চাঙ্গা, আজকে মিডিয়ার সঙ্গে উনি কথাও বলেছেন, সবার সঙ্গে করমর্দন করেছেন এবং শপথ গ্রহণও করলেন বিধানসভায় এসে, আপনারা সেটা দেখেছেন। তো সে কতটা অসুস্থ কতটা সুস্থ এটা এনারাই বলতে পারবেন, কারণ এনারা তো পুরোপুরি গিরগিটি। হ্যাঁ, এবং আজকে একটা জিনিস সব থেকে ফেট অফ দ্য আইরনি, দেখুন আমি খারাপ হতে পারি, কিন্তু বিজেপির যিনি বিধায়ক অর্জুন সিং, তিনি কিন্তু আজকে আপনাদের সামনেই বলেছে, সেই ফুটেজটাও আপনার কাছে না থাকলে আমি এক্ষুনি পাঠিয়ে দেবো আপনাকে। তিনি বলেছেন মদনদা যখনই বলবো আমাদের দিকে চলে আসবেন। মদনদা কিন্তু এর কোনো উত্তর কতটা কি দিয়েছেন জানি না, মদনদা কথাটা শুনে হেসেছেন এবং তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি। পরবর্তীকালে তিনি সাংবাদিকদের যাই হোক দায়সারাভাবে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, ডাইরেক্টলিভাবে তিনি কিন্তু কিছু বলেননি, এবং বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে কিন্তু আজকের ডেটে কথাটা হয়েছে। সুতরাং পরবর্তীকালে কি মদনদার মানে রিয়াকশন হবে সেটা কিন্তু আমি এখন পর্যন্ত বলতে পারি না। বলছি, করোনার সময় যেখানে মানুষ ঠিকমতো রুজি রোজগারের ব্যবস্থা, পেটে দুটো অন্যের জন্য একেবারে হাহাকার পড়ে গেছিল, সেই সময় দাঁড়িয়ে এই দমকলের মন্ত্রী সুজিত বোসের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকছে, এমনটি বিস্ফোরক মন্তব্য করছে, কি বলবেন? মন্তব্য কিছু নয়, এটা পাওয়া গেছে, মন্তব্য কিছু নয়। কারণ এই যে সরকারটা বিদায়ী সরকার চলে গেছে, সেই সরকারের প্রতিটা মন্ত্রী, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যারা মন্ত্রী ছিল, কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। সে পৌরসভার চাকরি দিতে হোক, বিধাননগর পৌরসভার চাকরি দিতে হোক, বা তিনি যখন ফায়ার ব্রিগেডে ছিলেন ফায়ারের চাকরি দিতে হোক, অথবা আপনাকে আমি আরেকটা তথ্য দিই, 2021 সালে যখন তৃণমূল জিতে গেছিল, বিজেপি হেরে গেছিল, যারা ঘর ছাড়া ছিল, সুজিত বোসের কাছে গিয়ে নিবেদন করে পরবর্তীকালে অনেকে ঘরে ঢুকেছিল, প্রত্যেকের মাথা পিছু সুজিত বোসের লোকরা ভালো টাকা নিয়েছিল, কি না তাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না, কোনো কিছু করবে না। তো এইভাবে অন্যায়ভাবে যারা টাকা নেয়, এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে ওই হোটেলটা, যে হোটেলটা বলা হচ্ছে লকডাউনে একটা পিরিয়ডে 2020 থেকে 21 পুরো বন্ধ ছিল, সেই হোটেলটার মারফত কোটি কোটি টাকার লেনদেন, তার মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা তিনি খরচ করেছেন, তার 100 কোটির গয়না দিয়ে কয়েক বছর আগেই হচ্ছে 100 কোটি থেকে 150 কোটি টাকা তার পুজোর বাজেট থাকে সভূমিতে যে দুর্গাপুজো হয়, তার পুজো সুজিত বোসের পুজো বলে যে বিখ্যাত, তার বাজেট থাকে 100 কোটি টাকার উপরে, 120 কোটি টাকা। একদম আপনি খোঁজ নিয়ে দেখুন, আজ থেকে 5 বছর আগে সেটা কলকাতার সেরা হয়েছিল, তারই বাজেট ছিল 102 কোটি টাকা। ঠিক আমি এক্স্যাক্ট ইয়ারটা বলতে পারবো না, কিন্তু দুর্গাপুজোয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সঙ্গে ঘুরে ওই কিছু উৎসবের প্রাইস আমরা দিয়েছিলাম। তো সেই জন্য বিভিন্ন পুজো কেমন কি করেছিল আমাদের কাছে সব তথ্য ছিল, এবং সেই সময় আমরা দেখেছিলাম যে সেই সময় সুজিত বোসের মানে যারা ওরা বলেছিল, এবং হচ্ছে তখন হবে যে 102 কোটি টাকা বাজেট। তো এই টাকাগুলো কোথা থেকে আসছে, এবং এই টাকাগুলো একজন মানুষ পাচ্ছেন কোথা থেকে? হ্যাঁ, উনি বলবেন, উনি দেখাতে পারবেন যে এত টাকা চাঁদা উঠেছে, সেটাও তো হয় না। তাহলে টাকা উনি পেয়েছেন, সেখানে খরচ করেছেন। এবং এই যে নিয়ম বহির্ভূত টাকা, যার কোনো উত্তর দিতে পারেনি, একটা হোটেল বন্ধ লকডাউনের জন্য, সেখানকার কর্মচারীরা বলছেন যে ওই সময় আমাদের কোনো কাজ ছিল না, হোটেল বন্ধ, এলাকার লোক বলছেন ওই সময় হোটেল বন্ধ ছিল, কিন্তু ইডি আজকে দেখাচ্ছে সেই বন্ধের পিরিয়ডে প্রত্যেক মাসে কয়েক কোটি টাকার লেনদেন হোটেলের অ্যাকাউন্টে। কি করে হয়? একটা হোটেল যদি ধরে নিন 6 মাস বন্ধ থাকে, সেই 6 মাস বন্ধ থাকাকালীন প্রত্যেক মাসে সেখান থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়, তাহলে ওই অ্যাকাউন্টে নিশ্চয়ই অন্য কোনো অ্যাকাউন্ট থেকে চিটিংবাজি বা কোনো হয়তো কোনো 2 নম্বরই কোনো টাকা পয়সা সেখানে লেনদেন করা হয়েছে, সেটাকে হোটেলের নাম দিয়ে চালিত হয়েছে। ইডি যখন তাকে ম্যারাথন 8 ঘন্টার জেরায় এই সমস্ত প্রশ্নের উত্তর পায়নি, তখন ইডি তাকে বাধ্য হয়ে তাকে গ্রেপ্তার করেছে। আর দেখুন, আর একটা ব্যাপার, এখন বিজেপির সরকার এসছে, যে ধামাচাপা তৃণমূল থাকতে বারবার তৎকালীন রাজ্য সরকার করেছিল, তৎকালীন রাজ্য সরকার যে গন্ডগোলগুলো, যে মানে
চিটিংবাজিগুলো সামনে আনতে চায়নি, ফাইলগুলো যেগুলো ওপেন করতে চায়নি, আজকে মেসিকাণ্ড থেকে শুরু করে অভয়াকাণ্ড থেকে শুরু করে মানে আরজিকরের অভয়াকাণ্ড থেকে শুরু করে সেই ফাইলগুলো আজকে অবশ্যই আস্তে আস্তে সামনে আসবে এবং সমস্ত কিছুরই বিচার হবে বলে আমার ধারণা, এবং সেইভাবেই এই সরকার কাজ করবে এবং এই সরকার জনগণের সেবায় নিয়োজিত হবে বলেই আমার ধারণা। বলছি ক্ষমতাচ্যুত হলো 15 বছর রাজত্ব করা তৃণমূল কংগ্রেস, 26-এ একেবারে রেকর্ড মার্জিনে মোদি ম্যাজিক দেখালো বাংলার মাটি, অর্থাৎ বিজেপি ক্ষমতা আসলো, মুখ্যমন্ত্রী হলো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী। এখন প্রশ্ন হলো, যে বামকে একসময় ঘৃণার চোখে দেখতো, নাম নিতে একেবারে ঘৃণাবোধ করতো, তথা অন্যান্য রাজনৈতিক দলও রয়েছে, তাদেরকে ঘৃণা করার পরেও তাদেরকে আহ্বান করলেন এই বিজেপিকে বাংলা মাটি থেকে উৎখাত করতে, জোটে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দেখুন, বামকে আপনারা এখনো দেখতে পাচ্ছেন, কারণ সেখানে জ্যোতি বসুর মতো একজন দিগ্বিজয়ী পলিটিশিয়ান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ওয়ান্স আপন এ টাইম, এবং বুদ্ধবাবুর মতন একজন মানুষ ছিলেন যার সাদা ধুতিতে কখনোই কোনো কালির দাগ কিন্তু কোনো বিরোধী বা কোনো সংস্থার কোনো লোক লাগাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক পোস্টার ছিল, পরে সেই পোস্টার তৃণমূলীরা নিজেরাই খুলে নিয়েছিল যখন চিটফান্ডের কোটি কোটি টাকার দুর্নীতির প্রকোপে একের পর এক নেতারা গ্রেপ্তার হচ্ছিলেন। লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার থেকে শুরু করে তৃণমূলের অনুব্রত মণ্ডল, সুজিত বোস, আপনার হচ্ছে বালুদা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মলয় ঘটককেও ডাকা হয়েছিল, মলয় ঘটকের আন্ডার স্ক্যানার, ফিরাদ হাকিম, কেউ বাদ যায়নি, এবং তখন মুখ্যমন্ত্রীরও নাম উঠেছিল, আর প্রত্যেকটা মাথা শীর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার ঘুরে ফিরে আসতো। কালীঘাটের কাকু, তার মুখ থেকেও অনেক রকম আমরা চাঞ্চল্যকর তথ্য পেয়েছি একটা সময়। এখন আমি বলতে চাই আপনাদের, আপনি যে কথাগুলো বলছেন, দেখুন একটা কথা মনে রাখতে হবে, যে দুর্নীতি যে হয়েছে, পাহাড় প্রমাণ দুর্নীতি যে হয়েছে, এটাই কিন্তু তৃণমূলের চলে যাওয়ার একমাত্র কারণ। অনেকে হয়তো বলবেন যে না, মানুষ চাইছিল না, সেটা ঘটনা, মানুষ চাইছিল না, কিন্তু পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গেও মানুষ আপোষ করতে পারছিল না। শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার, রাজপথে পুলিশ দিয়ে শিক্ষক পেটানো, শিক্ষকদের জোর করে অনৈতিক যারা শিক্ষক অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদেরকে চাকরিতে বহাল রাখা, অনুব্রত মণ্ডলের মেয়ে স্কুলে যেত না, প্রাইমারিতে বাড়িতে বসে অ্যাটেন্ডেন্স শিট চলে আসতো, সেখানে সই করতো, প্রত্যেক মাসে টাকা ঢুকে যেত। সাধারণ মানুষের সঙ্গে এই চিটিংবাজি, ভাই তুমি মন্ত্রী বলে তোমার ছেলে মেয়ে সমস্ত সুযোগ সুবিধা পাবে, এটা তো সাধারণ মানুষ মানবে না। আজকে মানুষ প্রোটেকশন পেয়েছে, ভোট দিতে যাওয়ার সময় ভয় পায়নি। যে তৃণমূল নেতা ভয় দেখিয়েছে সঙ্গে সঙ্গে মানে অ্যারেস্ট হয়েছে বা নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে, মানুষ উল্টো দিকে ভোট দিয়ে দিয়েছে। সংবাদপত্রের মাধ্যমে কিছু মানুষ বলছে এই তৃণমূল কংগ্রেসের পতন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই করছে। তৃণমূল কংগ্রেস আর থাকবে না। তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় 90% দায়ী, বাকি 10% অন্যান্য নেতারা দায়ী। যে বলেছিল দুপুর 12টার পর রবীন্দ্রসঙ্গীতের পরে ডিজে বাজবে, তো আমি বলতে চাই ধান্দাবাজ অভিষেক, আমি আপনাকে এখন বলতে চাই যে আপনার ডিজেটার কি ব্যাটারি শেষ হয়ে গেছে? ডিজেটা এখনো পশ্চিমবঙ্গবাসী তো শুনতে পারলো না। 4, 5, 6, 7, 8, 9, 10, আজকে মোটামুটি আমাদের 13 তারিখ হয়ে গেল, ডিজেটা কোথায় শুনতে পেলাম না। এই দুঃখ কোথায় রাখবো? আর ওই শান্তিনিকেতন বিল্ডিং থেকে এখন পুলিশ হটে গেছে, ওখানে সেলফি জোন তৈরি হয়ে গেছে, সবাই গিয়ে সেলফি তুলছে। আর কয়েকদিন পর আমি চাইবো বর্তমান সরকারের কাছে যে ওটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় পাবলিক টয়লেট বানানো হোক শান্তিনিকেতন বিল্ডিংটাকে। কারণ হচ্ছে যে ওইটা তো সাধারণ মানুষের অনেক চোখের জলের মানে চিটিংবাজির পয়সা ওখানে জমা হয়ে আছে, সুতরাং ওইটা সাধারণ মানুষের জন্য ওটা পাবলিক টয়লেট করা হোক। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সুজিত বোসের উইকেট পড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উইকেট আমি আপনাদের বলছি 2 মাসের মধ্যে পড়ে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। বিস্ফোরক মন্তব্য তো। হ্যাঁ, ও জেলে যাওয়া একদম সময়ের অপেক্ষা, জেলে ওকে যেতেই হবে, হয় ওকে পালাতে হবে নাহলে ওকে জেলে যেতে হবে। কারণ ও ডিজেও বাজাতে পারলো না, ও হচ্ছে যে কি বলবো, ওই যে মাছ বিক্রি করাবে বলেছিল, বিজেপির নেতাগুলোকে ধরে নিয়ে বলেছিল মাছ বিক্রি করাবো, তো মাছও বিক্রি করাতে পারলো না। আর তারপরে হচ্ছে যে ও আরেকটা বলেছিল যে ওই যে দিল্লি থেকে কোন বাপ এসে বাঁচাবে, তো এখন ওরও বাপের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাহলে এখন ওকে কোন বাপ বাঁচাবে সেটা এখন চিন্তা করে দেখুক। কারণ এখন কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং বিজেপির সরকার তৃণমূলের সমস্ত অন্যায় এবং চিটিংবাজির ফাইল কিন্তু খুলবে, এক এক করে ফাইল খোলা হবে এবং একটা একটা করে উইকেট পড়বে। প্রথম শিকার সুজিত বোস। গর্গ চট্টোপাধ্যায়কে আমি কোনো উইকেট হিসাবে ধরছি না, কারণ ও তৃণমূলের কেউ ছিল না, ও তৃণমূলের বলতে গেলে যে পারা যায় বাংলা পক্ষ, তৃণমূলের একটা বি টিম ছিল, তৃণমূলকে সাপোর্ট করে বিজেপির নামে উল্টাপাল্টা কথা বলতো, এটা বাংলাকে নিয়ে ওরা চিন্তা ভাবনা করতো, ও তৃণমূলকেও অনেক কিছু বলেছে ওয়ান্স আপন এ টাইম। সো গর্গ চট্টোপাধ্যায়কে আমি ধরছি না, কিন্তু তৃণমূলের পতন যে শুরু হয়েছে এবং তৃণমূল দলটা আমি আপনাকে বলছি লোকসভা ভোটে এখানে অনেকেই আছেন, অনেক আশায় আছেন যে আবার হয়তো ফিরবে। আমি আপনাকে বলছি এই জন্য তৃণমূল নেত্রী চেয়েছেন যে বাম অতিবাম, কারণ তিনি নিজেও জানেন যে তৃণমূল দলের মানে ভিত নড়বড়ে হয়ে গেছে। এবং আমি আপনাকে বলছি 2029-এ যখন লোকসভা ভোট পশ্চিমবঙ্গে হবে, এই বিজেপির সঙ্গে মূল লড়াই হবে সিপিএমের, যেটা বিজেপির পক্ষে অনেক ইজি হবে। তৃণমূল বলে কিছু
বা তৃণমূল বলে কোনো কন্টেস্ট 2029 সালে আপনি দেখতে পাবেন না। তৃণমূলের সঙ্গে কোনো কন্টেস্ট আর হবে না। তৃণমূল চলে গেছে, তৃণমূল শেষ হয়ে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর তৃণমূল বলে পশ্চিমবঙ্গে আর কিছু নেই। এই আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন কিন্তু করা যায়, হ্যাঁ, যারা করুন। কিন্তু চৌঠা মের আগে তৃণমূল দলে ছিল, তারা চৌঠা মের 12টার পরে তারা কিন্তু বিজেপির গেরুয়া পতাকা নিয়ে ছড়ছে। এই যে 12টার পরে যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন, তারা আগামী দিনে বিজেপির 12টা বাজিয়ে দেবেন না তো? দেখুন, এটা সব সময়ই হয়ে এসেছে। সিপিএমেরও নিচুতলার কর্মীরা ঢুকেছিল তৃণমূলে, তৃণমূল তাদের স্বাগত জানিয়েছে। বিজেপিকে এটা সতর্ক থাকতে হবে। এখন বিতর্ক করলে অনেক কিছুই বিতর্ক করা যায়, আমি সেই বিতর্কিত মন্তব্য এখন করতে চাই না। বিতর্ক করলে একদম মাথা থেকে শুরু করে অনেক দিকেই আঙুলটা তোলা যায়। সুতরাং 12টা বাজাবে কি 13টা বাজাবে সেটা আমি জানি না। তবে বিজেপি এত সহজে নতুন দল, এখন বছর তিনেক অন্তত বিজেপি তৃণমূলের এই সমস্ত চোরচিডিংবাজগুলোকে নেবে বলে আমার মনে হয় না। পরবর্তীকালে শুদ্ধিকরণ হলে কিছু কিভাবে হবে বা মানুষ কিছু হয়তো মেনে নিতে পারেন। তবে আমার মনে হয় যে একজন ফানি ক্যারেক্টার মদন মিত্র হয়তো আসলেও আসতে পারে। ওটা লোকটা খারাপ না, হয়তো ও যদি চলে আসে, জানি না, আমি এই ব্যাপারে কিছু বলা উচিত না। কিন্তু অর্জুন সিং যেভাবে বলছেন তাতে তো মনে হচ্ছে যে ওর আসার সময়ের অপেক্ষা মাত্র।